আজ 4 দিন পর রীতিমতো সূর্যের মুখ দেখতে পেলাম। বিশ্বাস করবে না বন্ধুরা, জন্মদিনের গিফটটা পেলেও বোধহয় এতটা খুশি হই না 4 দিন পর সূর্যের মুখ দেখে যতটা না খুশি হয়েছি। তো শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো। তো দেখো, কালকে পিসির ওখান থেকে যে ডালগুলো এনেছিলাম ফুলের, তো এইটাই না কুড়ি ছিল। তো দেখো ফুলটা কি সুন্দর ফুটেছে, কালারটা কি মিষ্টি, তাই না বলো? তো প্রে করি যেন গাছগুলো বাঁচে। অনেকগুলো কুড়ি আছে, দেখো কি সুন্দর মিষ্টি কালার। দেখো এই কুড়িটা কালকে ফুটবে। এই ডালটার মধ্যে অনেক কয়টা কুড়ি, এটা যদি কাল ফোটে এটা নিশ্চয়ই পরশু ফুটবে। এত সুন্দর মিষ্টি কালার। আর এই ডালটাও কালকেও লাগিয়েছি। এটা দেখো না কুড়ি একদম ছোট্ট ছোট্ট, বোঝা যাচ্ছে না, এই দেখো ভেতরে একদম ছোট্ট ছোট্ট কুড়ি। আর এই ডালটার মধ্যে আছে এই যে কুড়ি। তো এই নিয়ে হলো দুটো। আর এইটা হচ্ছে কি জানো তো, এটা হচ্ছে পঞ্চজবা। এই ডালটা হচ্ছে পঞ্চজবা। তো আজ কী বার সেটা তোমাদের বলিনি। আজ হচ্ছে বুধবার, আর এখন ঘড়ির কাঁটা সকাল 9:30। প্রতিদিন যে টাইমে ঘুম থেকে উঠি আজও সেই টাইমে উঠেছি, তার কোনো ব্যতিক্রম হয়নি। কিন্তু ব্যতিক্রম হয়েছে একটা জিনিস, সেটা হলো আজ দুষ্টুর বাবা টাইম মতোই বাড়ি থেকে বেরিয়েছে, স্টেশনেও পৌঁছেছে, কিন্তু ট্রেন ঢুকছে না, মানে ট্রেনের কোনো খবর হচ্ছে না। তার কারণ তোমরা অনেকেই জানো, গতকাল হচ্ছে বিজেপির থেকে বন্ধ রেখেছিল, তো সেইটা আজকে সেই 12 ঘন্টার বন্ধ। তো ট্রেন মানে কি বলতো, অনেকক্ষণ বসেছিল, ট্রেনের কোনো খবর নেই। সেই কারণে কি হয়েছে, রীতিমতো 1 ঘন্টা স্টেশনে বসে থেকে তারপরে বাধ্য হয়ে বাড়িতে আবার ফিরে এসছে। তো এই 1 ঘন্টার মধ্যে আমি 3-4 বার ফোন করে জিজ্ঞেস করেছি যে কি গো, ট্রেন কি ঢুকেছে, ট্রেনের কি কোনো খবর হয়েছে? বলছে না। তো লাস্ট যখন ফোন করলাম তখন আর ফোনটা ধরেনি, তখন প্রায় বাজে 9:45। যে মানুষটা 7:30টার ট্রেন ধরে যায়, 9:45 বাজে অতক্ষণ স্টেশনে বসা। যদি ট্রেন ঢোকে আর কি, তাহলে অফিসে যাবে, কারণ সরকারি তো নয়, তাই না? সরকারি হলে তো তাও যেতে হবে, কারণ সরকার পক্ষ থেকে তো এই বন্ধ মেনে নেয়নি, তাই না? তো ট্রেন যদি না পায় বা ট্রেন যদি না চলে, তাহলে কি করে কাজকর্ম করবে বা কিভাবে কর্মক্ষেত্রে যাবে, তাই না? তো ফিরে এসে বাইকটা নিয়ে বেরিয়েছে, সেই কারণেই বারান্দাটা অতটা ফাঁকা ফাঁকা লাগছে, তোমরা দেখেই হয়তো বুঝতে পেরেছো। তো ঘরটর মুছে তারপর বারান্দাটা মুছে এবার সিঁড়িগুলো মুছে নিচ্ছি। তো দেখো এত সুন্দর রোদ উঠেছে, বিশ্বাস করবে না, রোদ ওঠার সঙ্গে সঙ্গেই মনে হচ্ছে যেন আমার শরীরে আরও এনার্জি বেড়ে গেছে, কারণ 4-5 দিন রীতিমতো রোদ নেই। কি যে অবস্থা তোমাদের আর কি বলি। তো যাই হোক, তারপর ঘরটর মুছে চলে এলাম, দেখো চেয়ারে নিয়ে কতগুলি কাঁথা মেলতে, কারণ এই কদিনের বৃষ্টিতে সব কিছু মনে হচ্ছে ভেজা ভেজা। তো ভাবলাম একটু রোদে দিয়ে দিই, বালিশগুলোও রোদে দিতে হবে, কারণ বালিশগুলোতে মোটে আর শোয়া যাচ্ছে না, এমন বালিশগুলোর অবস্থা হয়েছে। তো ভাবলাম আগে কাঁথাগুলোকে রোদে দিয়ে নিই, তারপরে বালিশগুলোকে রোদে দেব। তো 4-5 দিনের বৃষ্টির পর তোমরা আমার মতন কে কে এই কাজগুলো করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এদিকে দেখো 4-5 দিন বৃষ্টি হয়েছে, কোনো কাছাকাছি যেহেতু হয়নি, কত জামা কাপড় জমেছে যেগুলো কাচতে হবে আজকে। তো আজ যে আমাকে কি পরিমাণে খাটনি করতে হবে তোমরা সেটা দেখেই বুঝতে পারছো। আর পিছনে দেখতে পারছো কতগুলি বাসন, পুরো বাসনের পাহাড় আর জামা কাপড়ের পাহাড় নিয়ে বসেছি আজকে।
এতগুলো কাজ দেখে আমি একদমই ভয় পাইনি, কারণ সংসারটা আমার, সংসারের কাজগুলো আমার। তাই কাজগুলোকে আমি যতটা ভালোবাসা দিয়ে করব তত কিন্তু আমার খাটনি বলে মনে হবে না। আরও একটা কথা কি জানো তো, সংসারে যদি হাড় ভাঙা খাটুনি না খাটা যায় বা পরিশ্রম না করা যায়, তাহলে কিন্তু সেই সংসারটা কিন্তু কখনোই সোনার সংসার হয়ে ওঠে না। তো তোমরা বলতেই পারো যে তোমার সংসার কি সোনার সংসার? আমি মনে করি আমার সংসারটা আমার সোনার সংসার। কেন কি, আমি যদি আমার সংসারটাকে ভালোই না বাসি, সংসারের জন্য যদি আমি পরিশ্রমই না করি, তাহলে আমার সংসারটা কি করে সোনার সংসার হলো? তো আমার ভ্লগ করা আমার হাজব্যান্ড পছন্দ করে না, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমারও তো একটা মতামত আছে, আমারও কিছু ইচ্ছে আছে, আমারও কিছু চাহিদা আছে যেগুলো আমি পূরণ করতে চাই, তাই না? তো সেখান থেকে বলবো যে পছন্দ না করলেও আমি যেন আমার লক্ষ্যে আমি স্থির থাকি, তাই না? তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে, আর বালতিতে দেখো পুরো ভরে গেছে, বালতিতে যেন আর জামা কাপড় ধরছেই না। তো চলো ঝটাপট জামা কাপড়গুলো মেলে আসি, কারণ এখন অনেক বেজে গেছে, প্রায় 11টা বেজে গেছে, আর যা রোদ উঠেছে, আজকে রোদে জামা কাপড় সব একদম কড়কড়া করে শুকিয়ে যাবে। তো দেখো সমস্ত জামা কাপড় মেলে দিয়েছি, অনেকটা সময় লাগলো জামা কাপড়গুলো মেলতে। বাবা, মনে হচ্ছে যেন পুরো একটা প্যান্ডেল হয়ে গেছে। আর বালিশগুলো এই দিকটায় দিয়ে দিয়েছি, কারণ বালিশগুলো আর এদিক অন্য যেখানটা প্রথমে দিয়েছিলাম রোদ পাচ্ছিল না, ওখানে কাঁথাগুলোও দিয়ে দিলাম। গাছটাতেও কতগুলো মেলেছি, বিশেষ করে এই গাছটার জন্যই হয় অসুবিধা, ফুল গাছটার জন্য এত মানে ঝাঁকড়িয়ে উঠেছে, জামা কাপড় মেলতে প্রচণ্ড অসুবিধা হয়। জামা কাপড় সব আমার মেলা কমপ্লিট হয়ে গেছে, শুধু বাকি ছিল পাপোশগুলো। তো পাপোশগুলো ধুয়ে দিলাম, কারণ পাপোশগুলো একদম ভিজে গেছিলো আর আঠা আঠা হয়ে গেছিলো, পা মোটেই মোছা যাচ্ছিল না। ভাগ্যিস আজ রোদ উঠেছিল, না হলে যে কিভাবে দিনটা কাটাতাম সেটা একমাত্র আমিই জানি। তো পাপোশগুলো যে বাইরে মেলবো আর একটুও না জায়গা ছিল না। তো দেখো এখানটা শেডের মধ্যে মেলে দিচ্ছি, একটু ঝুলিয়ে দিচ্ছি যাতে জলটা ঝরে যায়। আর আজকে পাপোশগুলো শুকাবে না, হয়তো আগামীকাল যদি রোদ দেয়, আগামীকালে রোদে ভালোভাবে শুকিয়ে যাবে। আর জামা কাপড় মেলে এসে তারপরে দেখো সমস্ত বাসনগুলো মানে মেজে কলপারে এভাবে উপর দিয়ে রেখেছিলাম। আর রোদ পড়েছে তো, রোদে না অনেকটা শুকিয়েও গেছে, জলও ঝরে গেছে। বাসনগুলো তুলে নিই আর কলপাটটা ভাবছি আজকে একটু পরিষ্কার করব, কারণ কদিনের বৃষ্টিতে না কলপাটটা পুরো শ্যাওলা হয়ে গেছে। আর কলপাটটা পরিষ্কার করার একটা ছোট ঝাঁটা ছিল, কিন্তু ঝাঁটাটা না ভেঙে গেছে। তো উঠোন ঝাড় দেওয়া ঝাঁটাটা নিয়ে আসবো কিনা ভাবছি, না হলে কি বলো তো, কলপাটটা পরিষ্কার করতে পারছি না, কারণ ঝাঁটা দিয়ে ঝাড় ভালো করে না দিলে না যে মানে শ্যাওলা শ্যাওলা ভাবটা সেটা না যাবে না। তো বাসনগুলো এখানে রেখে নিচ্ছি, রেখে কলপাটটা পরিষ্কার করে তারপরে একবারে স্নানটা সেরে নেব। স্নানটা সেরে নিয়ে নাইটিটা না বারান্দায় মেললাম, কারণ বাইরে মেলার একটা মানে সুতো মেলারও আর কি জায়গা নেই বাইরে। তো বারান্দায় মেলে সোজা ঢুকলাম রান্নাঘরে। মাথাটা আঁচড়ানোর সময় পাইনি, কারণ এতগুলো জামা কাপড় কেচে বাসন মেজে তার মধ্যে ঘরটাও মুছেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। স্নানের আগে ঘরটাও একবার মুছে নিয়েছি যাতে পরে আর ঘরটা মুছতে না হয়। তারপরে একবার স্নান টান সেরে সোজা ঢুকে গেছি রান্নাঘরে। আর দুষ্টু বাবা বাড়িতে রয়েছে, কিন্তু আজকে না বাজারের কিছু করেনি, মানে মাছ টাছ কিছু আনেনি। যদিও দুষ্টু বলেছিল যে বাবা আজকে মাংস দিয়ে ভাত খাবো, আর দুষ্টুর বাবা বাড়িতে থাকলে দুষ্টুর এটা বায়না যে মাংস দিয়ে ভাত খাবে, কিন্তু আনেনি। তো যাই হোক, আর করা যাবে না আনলে। তো দোকানে গেলাম, দোকান থেকে 100 সোয়াবিন নিয়ে আসলাম। ওদিকে আলু সেদ্ধ দিচ্ছি আর প্রেশার কুকারে একটু ডাল বসিয়েছি। আজকে ডাল করব, আর হচ্ছে আলু সেদ্ধ দিলাম আর সোয়াবিন করব। তো ডালটা সেদ্ধ হয়ে গেছে, ডালের মধ্যে আমি আজকে দেব হচ্ছে বিলাতি আমড়া।
তো তোমরা ভাববে যে বিলাতি আমরা দিয়ে আবার ডাল খাওয়া যায় নাকি। তো হ্যাঁ গো, খেয়ে দেখবে, যারা খাওনি খেয়ে দেখবে, বেশ ভালো লাগে। আমাদের বাড়িতে খায়, সেই জন্য আমিও আর কি করি। তো দুষ্টুর বাবা আবার খাওয়ার সময় বলছিল যে সেদিন যে বাজার থেকে আমড়াগুলো এনেছি সেই আমড়া দিয়ে ডাল করেছো। তো আমি বললাম যে হ্যাঁ। তো আর কিছু বলেনি। তো যাই হোক, ভালো লাগে খেতে। আর আমি ডালে মানে টক ডাল হলেই না একটু রসুন ফোড়ন দিই, সর্ষে আর একটু রসুন ফোড়ন দিই। তো ডালটা হয়ে যাওয়ার পর তারপরে আমি সোয়াবিনটা বসিয়েছি। আলু আর সোয়াবিনটা আগে একটু ভেজে নিয়েছি, তারপরে পেঁয়াজ রসুন আদা দিয়ে ভালো করে একটা মশলা করে নিয়েছি, একটু জিরে বাটাও দিয়েছি। তো কষিয়ে নিয়ে গরম জল দিয়ে দেবো আর তাড়াতাড়ি আমার রান্নাটা হয়ে যাবে। তো কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। আর আজকে সোয়াবিনটা খেতেও খুব ভালো হয়েছে জানো তো। তো যাই হোক, ব্লগটার বেশি বড় করছি না। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আর যদি কেউ নতুন হয়ে থাকো আমার ব্লগটি দেখে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো, আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের কোনো নতুন ব্লগে।